ওয়েলকাম টু কক্সবাজার। ঘড়ির কাঁটায় সময় প্রায় সকাল 5:30। সূর্য এখনও কক্সবাজারে না পৌঁছালেও আমরা পৌঁছে গেছি কক্সবাজারে। আমরা আজকে সারাদিন কক্সবাজারে থাকব, ঘুরে দেখব কক্সবাজারের সমস্ত পয়েন্টগুলো, টেস্ট করব কক্সবাজারের সব রকম খাবার এবং ডিসকাস করব কিছু হিডেন টিপসের ব্যাপারে এবং সাবধান করব কিছু প্রচলিত স্ক্যামের বিরুদ্ধে। তবে শুরু করা যাক। সি বিচে যাওয়ার আগে আমরা সকালের চা এখান থেকেই খেয়ে নেব। সকালের চা খেয়ে আমরা চলে যাব সি বিচে সূর্যোদয় দেখার জন্য। যদিও কক্সবাজারে সকালের সূর্যোদয় দেখা যায় না, তবে আমরা সকালের কক্সবাজারটাই দেখতে চাই। সকালের আলো ফুটে গেছে, জেলেরা সমুদ্রে যাচ্ছে মাছ ধরার জন্যে। আমরাও বের হয়ে যাব মেরিন ড্রাইভ ধরে। যাওয়ার আগে এখানে একটা বিশেষ ফল পেলাম। বৃহত্তর সুন্দরবন অঞ্চল তথা খুলনা, বরিশাল, বাগেরহাট এই অঞ্চলগুলোতে এই ফলটি গোল পাতার ফল বা গোল ফল নামে পরিচিত। খুব একটা টেস্টি বলবো না, তবে প্রথমবার হিসেবে টেস্ট করাই যায়। আমরা যেহেতু একদিনে সবগুলো স্পট কাভার করব, তো আমরা প্রথমেই একটি অটো রিজার্ভ করে নিব, যেহেতু আমরা 2 জন ছিলাম। আপনারা এখানে অটো, মোটরসাইকেল, চাঁদের গাড়ি, জিপ সহ অনেক কিছুই পাবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো রিজার্ভ করে নেবেন। অফ সিজনে একটু দামাদামি করে নিতে হবে। যেমন এই অটোটি আমরা সারাদিন সবগুলো স্পট ঘুরে দেখার জন্য রিজার্ভ করেছি 750 টাকায়। সাধারণত সবাই বিকেলে মেরিন ড্রাইভে ঘুরতে বের হয়, তবে আমরা যারা একদিনের উদ্দেশ্যে কক্সবাজার আসব তারা চেষ্টা করব খুব সকালেই বের হয়ে যেতে, কারণ এখানে একটি সেতু রয়েছে যেটি দিয়ে একসাথে কেবল একটি গাড়ি পার হতে পারে। বিকেলে যখন অনেক গাড়ির প্রেসার থাকে তখন এখানে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে ঘোরার অনেকটা সময় এই যানজটেই নষ্ট হয়। আমরা এই সময়টি বাঁচানোর জন্যই মূলত সকাল 6টার ভিতর অটো নিয়ে বের হয়ে গিয়েছিলাম। এই যে একটু স্লো করিয়েন। আমরা সাধারণত কক্সবাজারে মেরিন ড্রাইভটায় আসি এই ডান পাশের সাগরের সৌন্দর্য দেখার জন্যে। তবে যদি ভরা বর্ষায় আসা যায় তাহলে এই মেরিন ড্রাইভের ভিতরে অনেকগুলো ছোট ছোট ঝর্ণা দেখতে পাওয়া যাবে। মামার নাম কি? আব্দুল খালেক। আব্দুল খালেক মামা। হ্যাঁ, মামা কত বছর চালান এখানে অটো? আমি তো 12 বছর হচ্ছে। 12 বছর? আমার বয়সের অর্ধেক। একজন দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার যদি আপনারা পেয়ে যান, তাহলে নিশ্চিত থাকবেন যে আপনাদের ট্যুরের প্রায় 50% হিডেন টিপস তিনিই প্রোভাইড করবেন। এক অন্যরকম কক্সবাজার, আসলে বলে বোঝানোর মতো নেই। পুরো বিচে আমি একা, পাটুয়ার টিকে আছি বর্তমানে, পুরো বিচে একা, এবং সামনে এগিয়ে যাচ্ছি উত্তাল সমুদ্র। প্রচণ্ড বৃষ্টি আছে, বৃষ্টির জন্য বেশি ভালো লাগতেছে। পুরো মেরিন ড্রাইভের অন্যরকম এক সৌন্দর্য। এবার যাচ্ছি সামনে, অনেকে মাছ ধরছে, সেই মাছ ধরা দেখতে। সাথেই থাকুন। মূলত এখানে একটি ছোট খালের মতো আছে যেটি দিয়ে পানি নামছে এবং এই পানির সাথেই মাছগুলো আসছে, আর এরা সবাই দাঁড়িয়ে সেই মাছগুলোকেই ধরার চেষ্টা করছে। বরিশাল অঞ্চলে উজানো মাছ নামে একরকম মাছ ধরার উৎসব প্রচলিত আছে। নতুন পানিতে এই মাছটি ধরা হয়, একই রকম প্রসিডিওরে। যে আমিও একটি মাছ দেখতে পেয়েছি। এই যে আমি একটি মাছ পেয়েছি, আমি একটি ঘুলসে মাছ পেয়েছি, নদীর ট্যাংরা। আমিও তাদের সাথে মাছ ধরছি, কিছু মাছ পেয়েছি হাতে। দেখবো তারা কি মাছ পেয়েছে। এই যে পাটুয়ার টেকের যেই পয়েন্টটিতে সবাই ঘুরতে যায় বা ড্রাইভাররা যেখানে নামিয়ে দেন, তার একটু আগেই একটা পয়েন্টে এরকমভাবে মাছ ধরছিল সবাই। আমরা মূলত এটিই দেখছিলাম। এখান থেকে আমরা চলে যাব পাটুয়ার টেকে, যেখানে সবাই সাধারণত ঘুরতে যায়। পাটুয়ার টেক হলো এইদিকে আসার পর্যটকদের জন্য সর্বশেষ স্পট, সেই স্পটেই আমরা আছি। এখানে আমরা একটা লাল পতাকা দেখতে পাচ্ছি। লাল পতাকা দেওয়ার মানে হলো এই বিচে নামা যাবে না বা সাগরে গোসল করতে নামা যাবে না। আসলে কক্সবাজারের মতো ব্যস্ত এরিয়ায় আপনি এইরকম নিরিবিলি একটি জায়গা কখনো পাবেন কিনা, বা এরকম নিরিবিলি একটু সময় আপনি পাবেন কিনা, এটা আসলে সম্পূর্ণই আপনার ভাগ্যের উপরে। আমি প্রথম যখন এখানে এসেছিলাম আবহাওয়ার জন্য খুবই খারাপ লাগতেছিল যে
সিদ্ধান্তটা খুবই খারাপ হয়েছে বা আমার টাইম চুজ করাটা খুবই খারাপ হয়েছে, কিন্তু এখন সব কিছু দেখার পর মনে হচ্ছে যে না, এর থেকে ভালো সিদ্ধান্ত হতেই পারে না। পুরো বিচে আমি এবং আমার বন্ধু, আর পারে আমাদের গাইড মামা এবং অটো, পুরো সমুদ্র ভর্তি নোনা পানি। কিন্তু মজার ব্যাপার হলো এখানে যে পাথরের উপরের এই যে পানির সোর্সটুকু, এটা কিন্তু মিঠা পানি, কারণ এটা বৃষ্টির পানি এখানে জমছে। আসলে সারভাইভাল সিচুয়েশনে অনেক কিছু হেল্প পাওয়া যায় প্রকৃতি থেকে। প্রকৃতি খুবই দয়ালু আচরণ করে, এটা তারই একটি উদাহরণ। এবং মজার ব্যাপার হলো এখান থেকে যদি আমি একটু ভিতরের দিকে দেখি, ওখানে একটা কাঁকড়াও আছে। থাকুক কাঁকড়ারা। আমাদের পরবর্তী গন্তব্য ইনানি সি বিচ। না, আপনাদের দোকানে সাধারণত জায়গা পাই না ঢোকার, আজকে একদম ফাঁকা পুরোটা। আমরা একদম ওই মাথা থেকে ঘুরে আসছি, কোনো মানুষ নাই, দুইজন একজন। হ্যাঁ, এ মামাও একা। আচ্ছা মামা। এটা হলো ইনানি সি বিচ। আমরা পাটুয়া টেক পার করে ওপাশের আরও 2-3টা পয়েন্ট পার করে ইনানিতে প্রবেশ করলাম। এখানে দোকানগুলো এখনও খুলেনি, 1-2টা দোকান খুলেছে মাত্র। আর আমরা বিচের দিকে আগাচ্ছি। সত্যি বলতে এই রকম কক্সবাজার খুব কম মানুষই দেখেছেন। আমি আমার জীবনে প্রথম দেখতেছি। আমি যতবার কক্সবাজারে এসেছি খুবই ভয়াবহ অবস্থা থাকে এখানে, হাঁটায় মানুষের ভিড়ে হাঁটা যায় না এমন সিচুয়েশন। কিন্তু এইবার ঠিক উল্টোটা আমরা দেখতেছি, মানে কোনো মানুষ নেই, আসলে কোনো মানুষকে খুঁজেও পাচ্ছি না। ইনানি পয়েন্টে এখানে একটা নদীর মতো আছে, নদীতে মাছ ধরছে, যেহেতু কোনো মানুষ নেই। জেলে ভাইরা মাছ ধরছেন, লোকালরাও মাছ ধরছেন। আমরা দেখি কি মাছ পাওয়া যায়। দাদা মাছ উঠতেছে? মাছ উঠতেছে? আজকে তো অনেক বৃষ্টি। কি মাছ এটা? কি মাছ বলে? সাদা তো দেখতে। হ্যাঁ হ্যাঁ, কি নাম? মানে সাদা, ও ধূপ মাছ, ধূপ মাছ, সাদা মাছ আর আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা ঝর্ণায় গেছিলাম, ওইটার নাম ধূপ পানি, কারণ ওটার পানিটা সাদা। ও এই কালারটা সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মাছটাও সুন্দর। এই নেন, ধন্যবাদ মামা। মেহেদি দিছেন মনে হয়, হাতে মেহেদি মনে হয়। মামারা লোকাল স্থানীয় মাছ ধরতেছেন, আমরা দেখতেছি, ভালো লাগতেছে। পুরো ইনানি সি বিচে আমরা 2জন মাত্র মানুষ, এবং রাস্তায় আমাদের গাইড মামা আছেন। পিপাসা লাগলে ডাব তো পাওয়া যাচ্ছে, তবে ডাবের দোকানদার নেই। ঘড়িতে এখন প্রায় সকাল 9:30। আমরা সকালের নাস্তাটা এখন ইনানি পয়েন্টেই সেরে নেব। এখানে একটা দোকানে আমরা পরোটা এবং ডিমের সন্ধান পেয়েছি, এখান থেকেই আমরা সকালের খাবারটা খাবো। কক্সবাজারের এই লোকাল স্ট্রিট ফুডগুলো কতটা স্বাস্থ্যকর এই ব্যাপারে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না। অবশ্যই আমরা প্রত্যেকের রিস্কে খাবো। সাগরে যে নৌকাগুলো মাছ ধরতে যায় 2 মাথা উঁচু থাকে, এরকম নৌকোকে সুন্দর করে ডিজাইন করে একটা রেস্টুরেন্টের ডেকোরেশন করা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য সেই রেস্টুরেন্টটি। এ পর্যায়ে হোটেলের ব্যাপারে জানিয়ে রাখি, আপনারা সাধারণত 3 ধরনের হোটেল পাবেন। একটা পাবেন লাবণী, সুগন্ধা এই পয়েন্টগুলোতে, যেগুলোর প্রাইস একটু বেশি হবে। এর পাশাপাশি কিছু পাবেন উপজেলা বাজারে, যেগুলোর প্রাইস খুবই কম হবে। আর কিছু পাবেন এই যে ইনানির এই সাইডটায়, এগুলো মাঝারি প্রাইসের, এবং এগুলোই বেস্ট। আমাদের পরবর্তী গন্তব্য লাল কাঁকড়ার চর। সত্যি বলতে কোনো মানুষ নেই, পুরো বিচি ফাঁকা। 2-1জন স্থানীয় মানুষ দেখা যায়, তাদের প্রয়োজনীয় কাজ সেরে আসতেছেন, আর 2-1জন ছেলে, আর শুধু আমরা। লাল কাঁকড়ার চরের
এই পয়েন্টে মূলত দুই পাশে ঝাউবন আর তার মাঝখান থেকে যেতে হয়। এখানে খুব সুন্দর করে বড় করে নোটিশ দেয়া আছে ঝাউবনে ঢোকা নিষেধ। আসলে রহস্যজনক সব নোটিশ, কিছু করার নেই। এইখানে প্যারাসেলিং করা যায় এবং খুবই মজার এক্সপিরিয়েন্স হয়। তবে যেহেতু ওয়েদার খুবই খারাপ, এখন সেটার সুযোগ নেই। শীতকালে করেছিলাম, সেই স্মৃতি মনে করে খুশি থাকতে হবে, এই আর কি। লাল কাঁকড়ারচর নামের এই জায়গাটিতে 2018-19 সালে প্রায় 50,000 ঝাউ গাছ লাগানো হয়েছিল। সেই 50,000 ঝাউ গাছেই আজকে এই বিশাল ঝাউবন। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনের থেকে এই যে মানুষের সৃষ্টি যে বন, এই বনটা দেখতে খুব বেশি ভালো লাগে, কারণ এখানে গাছগুলো সব সারিবদ্ধভাবে থাকে এবং এই অর্গানাইজ করার কারণে জিনিসটার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। বহুকাল আগে একবার সোনাদিয়া সি বিচে গেছিলাম। তো সোনাদিয়ায় গিয়ে আমি এরকম সি বিচ পেয়েছিলাম, যেখানে পুরো সি বিচে শুধু আমরাই ছিলাম, আর কেউ নেই। এবং এই ওয়েদারে এখন এমন অবস্থা, পুরো সি বিচ ফাঁকা। এটা লাল কাঁকড়ার চর, কক্সবাজার। লাল কাঁকড়ার চরের এই পর্ব শেষ করে এখন চলে যাব পরবর্তী হিমছড়ি পার্টে। হিমছড়ির পাহাড়গুলো একটু আর্টিফিশিয়াল লাগে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মূলত দরিয়ানগরের পাহাড়গুলোতে উঠবো, এজন্য হিমছড়িটা স্কিপ করলাম। যেই হলো ঝর্ণা, ওহো বিশাল ঝর্ণা। আমরা বর্তমানে আছি দরিয়ানগরে, কক্সবাজারের একটা নতুন সেন্সেশন বলা যায় এটাকে। ভালোই নেচার এবং কৃত্রিম দুই রকম জিনিসেরই মিশেলে তৈরি এইটি। এখানে আসলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। টিকিটের মূল্য 40 টাকা। পুরো দরিয়ানগরের ভিতরে এই একদম টপ পর্যায়ে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যেটা আমার মনে হয় যে এই পুরো স্ট্রাকচারের সবচেয়ে সুন্দর দিক এবং সুন্দর জায়গা। ঘুরে আসলাম, তেমন স্পেসিফিক কিছু পাওয়া যায়নি, অ্যাডভেঞ্চারাস কিছু। তবে সব দিক থেকে চিন্তা করলে, চিল করার চিন্তা করলে বা পিকনিকের কথা চিন্তা করলে এটা খুব সুন্দর একটা জায়গা, এটা মানতেই হবে। তবে এখান থেকে উপরের দিকে একটা জায়গা দেখা যাচ্ছে, একটা ট্রেকিং রুটের মতো। হয়তো মানুষ এখান থেকে উপরে ওঠে, যদিও একটা ফর্মাল শার্ট আর জাস্ট একটা জিন্স পরে আছি। এই ট্রেকিংয়ের কোনো প্রস্তুতিই নেই, তার উপরে আবার টানা বৃষ্টিতে ভিজে আছি সেই কয়েক ঘন্টা ধরে, সেই সকাল থেকে। তারপরও যেহেতু বুনো পাহাড় পাড়ি দেওয়া মানুষ, মন চাচ্ছে উঠতে, দেখি চেষ্টা করে। আসলে পানি পড়ার কারণে এটা খুব বাজে অবস্থায় আছে, এটা আসলে ওঠা উচিত কিনা বুঝতেছি না। যাই হোক, জাস্ট মনের জোরে একটুখানি ট্রেকিং করি। আতিক, খুবই সাবধানে আসবা, হাত দিয়া, এটা কিন্তু স্লিপি, মানে উপরের পাড়টা সহ চলে আসবে, ঠিক আছে? উপরটা দেখে আসবো উপরে কি আছে। 4 হাত পা দিয়ে আস্তে আস্তে, হাত দুইটা ফ্রি করে নাও, হাতে কিছু রেখেও না। পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে কয়েক গুণ বেশি কঠিন এবং প্রচণ্ড রিস্কি। তবে উঠে গেছি শেষ পর্যন্ত, এবার দেখি উপরে কি কি আছে। এটা একটা জঙ্গলের চূড়া, আর কিছুই না। খুবই চিপার ভিতরে একটা ঝর্ণা, ছোট্ট বাট সুন্দর। একটা মজার ব্যাপার হলো এটা এমনভাবে আছে যে শব্দ শোনা যাবে বাট দেখা যাবে না। তাহলে আমাকে কল দিন, আমি পাড়া দিয়ে আসবো একবার। হ্যাঁ, আর বিকেলে যদি ওই যে আবহাওয়া ভালো থাকে, আমরা প্যারাসেলিং এ যাবো দরিয়ানগরের ওখানে। আসি মামা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাতাটা নিয়ে আসি। মেরিন ড্রাইভ পর্ব শেষ করে মামাকে বিদায় দিয়ে এবারে আমাদের লক্ষ্য সুগন্ধা পয়েন্ট। যেহেতু আমরা একটি ডে ট্রিপে এসেছিলাম, তাই আমরা কোনো হোটেল বুক করিনি। আমাদের গোসলের জন্য এখানে কিছু পাবলিক ওয়াশরুম রয়েছে, সেগুলো আমরা টাকার বিনিময়ে ব্যবহার করেছি। এবং আমাদের খাবারের জন্য আমরা চয়েস করেছিলাম এই রোড সাইড ভাসমান খাবারের দোকানগুলোকে। কক্সবাজারে খাবারের কথা চিন্তা করলে একদম প্রথম সারির দোকানগুলোর পরে এই রোড সাইড ভাসমান দোকানগুলো। দুপুরে খাওয়ার পরে আমরা রেস্ট নেওয়ার জন্য চয়েস করেছিলাম সি বিচের পাশের এই ছাতাগুলো। এখানে বসে থাকতেই বিভিন্ন হকাররা চলে আসবে, তবে প্রো লেভেলের দামাদামি না জানলে এদের কাছ থেকে না কেনাই উত্তম। দামাদামি কতটা করতে হবে তার উদাহরণ হিসেবে বলতে পারি, এখানে আমরা একটা ক্রাফটের দাম করেছিলাম
যেটার আস্কিং প্রাইস ছিল 4,000 টাকা, আমরা কিনেছি 130 টাকায়। আমরা বিকেলের বাকি পুরো অংশটাই পার করে দেই এখানে লোকাল যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো টেস্ট নিতে নিতে। এখানে বলে রাখা ভালো, খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত তার কোনো নিশ্চয়তা নেই, তবে টেস্টের দিক থেকে এগুলো মোটামুটি ভালোই। আবার প্যাশন ফ্রুট কত করে এগুলো? 60 টাকা। আর এটা? আমরা এখানে বিভিন্ন রকম ফল, তারপরে মুড়ি মাখানো, বাদাম, কফি সহ ইত্যাদি অনেক কিছুই খেয়েছিলাম। স্বাদের দিক থেকে মোটামুটি সবগুলোই খুবই ভালো ছিল, তবে প্রাইস তুলনামূলক একটু বেশি ছিল, যেটা অনেকটা স্বাভাবিকই লেগেছে। পাশাপাশি এখানে যখন বসে থাকবো আমরা, তখন নানা রকম মাসাজের ছেলে সহ অনেকেই আসবে। মোবাইল, ক্যামেরা, মানি ব্যাগ এগুলো খুবই সাবধানে রাখা উচিত। এবং এভাবেই আমরা একটা পর্যায়ে আমাদের সর্বশেষ কফির কাপটাও হাতে নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের এখন যেতে হবে শপিংয়ে। কক্সবাজারে আসলে একটা বড় অংশ জুড়েই থাকে শপিং। এ পর্যায়ে কয়েকটা ব্যাপার জানিয়ে রাখি। সি বিচে থাকাকালীন সময়ে কিছু মোটরসাইকেল, বিচ বাইক, ঘোড়া এগুলোর অপারেটররা আসবেন, নানা রকম প্রপোজাল দিবেন। তবে এই ব্যাপারটায় খুবই সাবধানে এবং আলোচনা করে তারপরে এগুলো বুক করতে হবে, কারণ এদের অধিকাংশেও বাইকেরই মিটার টেম্পারিং করা থাকে এবং ঘোড়া সহ অন্যান্য যেই ব্যাপারগুলো আছে এগুলোর ক্ষেত্রে অনেক সময় অনেক স্ক্যাম থাকে। সুগন্ধা পয়েন্টের কথা বললে সি বিচেই অনেকগুলো দোকান আছে, একটা বড় বাজারের মতোই আছে, এছাড়া রাস্তার পাশেও আছে। আমরা সাধারণত যেই ক্রাফটগুলো কিনি, শামুক ঝিনুকের জিনিসগুলো কিনি, এগুলোর ক্ষেত্রে প্রচণ্ড দামাদামি করে এখানে কিনতে হয়। এই ব্যাপারটা খুবই স্বাভাবিক এবং ওরা চাওয়া দামটা খুব বেশিই চায়। আর এর পাশাপাশি যে ব্যাপারগুলো এখানে হয়, আচার, চকলেট, সেটা এই যে সি বিচের পাশের দোকান থেকে না কেনাই ভালো। এর থেকে রাস্তার পাশে যে দোকানগুলো থাকে স্থায়ী দোকান, সেগুলো মোটামুটি একটা ভালো ফিক্সড প্রাইস থাকে অনেক সময়, যেখান থেকে মোটামুটি বার্গেনিং কম করা লাগে এবং কম প্রতারিত হওয়ার একটা সুযোগ থাকে। পান কত করে? হ্যাঁ, 20 টাকা। আমাকে একটা দিবেন। ওগুলো দিয়ে দিবেন না সাথে? বিচের শপিংয়ের পরে আমরা চলে আসছিলাম সুগন্ধা পয়েন্টে, রাস্তার পাশের যেই শপগুলো আছে এগুলোতে। এখানে একটু খোঁজাখুঁজি করলে আপনারা রাখাইনদের জিনিসপত্র, বার্মিজদের জিনিসপত্র এগুলো সবই পেয়ে যাবেন। তবে সবচেয়ে বেশি ভালো লাগবে শুটকি বিক্রি করার যে পার্টটা আছে সেখানে, প্রায় মানুষের সমান বিশাল বিশাল সাইজের একটা শুটকি। তবে যারা শুটকি প্রেমী আছেন বা মাছ প্রেমী আছেন, তারা খুব সকালে মেরিন ড্রাইভে না গিয়ে তারা চুজ করতে পারেন ফিশারি ঘাটের রুটটা। কারণ আপনারা যদি খুব সকাল সকালে ফিশারি ঘাটে যান, সেখান থেকে আপনারা মাছ উত্তোলনটাও দেখতে পারবেন। পাশাপাশি সেখানে রয়েছে বাংলাদেশের প্রায় সবচেয়ে বড় শুটকি পল্লী, যেটি হেঁটে শেষ করতেই আপনাদের 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। শপিং পর্ব শেষ করে আমরা আবার সি বিচে ব্যাক করেছিলাম এবং এখানে আমরা অপেক্ষা করছিলাম রাতের জন্যে। এবং এরপরেই কক্সবাজারে আমার সবথেকে প্রিয় পার্ট, সি ফুড পার্টের সাথে দেখা হবে আপনাদের সবার। রাতের এই সি ফুড মার্কেটে প্রবেশের আগে 2টা জিনিস মাথায় খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। প্রথম ব্যাপারটা হলো দামাদামি, দ্বিতীয় ব্যাপারটা হলো কোয়ালিটি। এখানে অবশ্যই তাজা মাছ চয়েস করতে হবে, কিন্তু মাছ চয়েসের পর রান্নার আগে মাছ যেন পাল্টে না যায়, সেজন্য আপনার এমন একটা দোকান চয়েস করতে হবে যেই দোকান আপনার চোখের সামনে কোটা এবং রান্না এই 2টি কাজ করবে। আপনি যদি রান্নার সময় খেয়াল না রাখেন, খুব সম্ভাবনা আছে আপনাকে পচা অথবা ছোট আকারের একটি মাছ রান্নার পরে দিয়ে দেওয়া হবে। কক্সবাজারে শুধুমাত্র সানসেটই দেখা যায় এবং সেটাও সৌভাগ্য হলে, এবং আমরা সৌভাগ্যবান অবশ্যই। সারাদিন মেঘের পরে সানসেটের আগে ঠিকই মেঘ চলে গিয়েছিল, আমরা সানসেট পেয়েছি। আমাদের এই জার্নির একদম শেষ পর্যায়ে আছি আমরা। সি বিচে আমরা আমাদের সর্বশেষ স্ট্রিট ফুডটি টেস্ট করছি। যারাই রাতে সি বিচে অবস্থান করবেন বা সন্ধ্যার পরের এই সময়টায় সি বিচে অবস্থান করবেন, তারা অনেক জিনপরির সাক্ষাৎ পাবেন বা জিনপরির আহ্বান পাবেন। এই ব্যাপারটায় খুবই সাবধান থাকতে হবে। অনেক মানুষ যারা নিঃস্ব হয়ে ফিরেছেন, একটা ট্যুরকে জীবনের ট্র্যাজেডি বানিয়ে ফিরেছেন, আমরা অবশ্যই এই ব্যাপারে সাবধান থাকব এবং আমাদের ট্যুরটি হ্যাপিলি শেষ করার চেষ্টা করব। তো দেখতে দেখতে ঘড়িতে প্রায় 7:30 বেজে গিয়েছে এবং আমাদের ট্রেন ছিল রাত 8টায়। তো আমরা কক্সবাজারের ডলফিন পয়েন্ট থেকে একটি অটো ভাড়া করে আমরা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি।
এই জার্নিতে আমরা চেষ্টা করেছি কক্সবাজারের মোটামুটি সবগুলো পয়েন্ট কাভার করতে। সবগুলো হয়তো আমাদের ভিডিওতে নেই, তবে আমরা সবগুলো পয়েন্টই কাভার করেছিলাম। কিছু সাজেশন ছিল, কিছু মেসেজ ছিল। আশা করি এই ব্যাপারগুলো সবার কাজে আসবে এবং আমরা কক্সবাজারকে খুব সুন্দরভাবে উপভোগ করে ফিরতে পারবো। আজকের ট্যুরটি এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো অভিযানে, নতুন কোনো জার্নিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।